প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই মধ্যপ্রাচ্য সংকটে ভারত এবং শেখ হাসিনা ইনিশিয়েটিভে কি শেষ ভরসা হতে যাচ্ছে। দর্শক, আমরা এমন এক বাংলাদেশে বসবাস করি যে বাংলাদেশ আপনাকে উপকার করবে, যে উপাদানটি, যে ব্যক্তিটি বা যে প্রতিষ্ঠানটি কিংবা যে দেশটি তার বিরোধিতা করো। আমরা এই বাংলাদেশে বসবাস করি। আমি বারবার বলি, ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। 1971 সালে আমার মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিদ্যুৎ, জ্বালানি সব ক্ষেত্রে ভারতের অবদান অনস্বীকার্য। একই সাথে শেখ হাসিনার পতন ঘটিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। শেখ হাসিনার পতন আর বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি নবাব সিরাজউদ্দৌলার পতন আমার কাছে একই রকম মনে হয়। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল এবং হত্যার বিনিময়ে 200 বছরের গোলামির জিঞ্জির বহন করতে হয়েছিল পায়ে হাতে। আর শেখ হাসিনা আর এক দেশপ্রেমিক, তাকে দেশ ছাড়া করতে হয়েছে। শেখ হাসিনা এমন একজন দূরদর্শী মানুষ ছিলেন যার কর্মগুলো আজকে বাংলাদেশকে সংকট থেকে বাঁচানোর একটা পথ দেখাচ্ছে, অথচ শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে। বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে আজ চরম এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাজারকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এই সংকটের ঢেউ এসে লেগেছে আমাদের বাংলাদেশেও। জ্বালানি তেল থেকে শুরু করে খাদ্যপণ্য সব কিছু নিয়েই যখন সাধারণ মানুষের মনে উদ্বেগ, ঠিক তখনই সামনে আসছে এক নতুন সমীকরণ। কেন মধ্যপ্রাচ্য সংকটে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্য নির্ভরতা আরও বাড়তে পারে? কেন বলা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে ভারত এবং শেখ হাসিনা সরকারের নেওয়া দীর্ঘমেয়াদী উদ্যোগগুলি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য শেষ ভরসা? আজকে বণিক বার্তা এই ধরনের একটি বিশেষ প্রতিবেদন করেছে। আমরা সেটির আলোকে এবং আমাদের আলাপ আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করব। আমাদের আমদানির প্রধান উৎসগুলোর দিকে তাকালে দেখা যায় চীনের পরে দ্বিতীয় বৃহত্তম উৎস হচ্ছে প্রতিবেশী দেশ ভারত। তা এখানে বলে নেওয়া ভালো, অর্থের বিচারে চীনে অর্থটা বেশি যায় কেন? আমাদের যে কলকারখানা, বিভিন্ন যন্ত্রপাতি আমদানি করতে হয়, আর সামরিক সরঞ্জাম আমদানির কারণে চীনের কাছে অর্থটা বেশি যায়, ভারতের কাছে দ্বিতীয় যায়। ভারত থেকে এমন গুরুত্বপূর্ণ কিছু পণ্য আমদানি করা হয় যা না হলে আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে। বাংলাদেশ ভারত থেকে তুলা, খাদ্যশস্য, জ্বালানি তেল এবং বিদ্যুৎ আমদানি করে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে দুই দেশের মোট বাণিজ্যের প্রায় 85% মূলত ভারত থেকে আমদানি। এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেন আমাদের জন্য চিন্তার কারণ? কারণ আমাদের জ্বালানি তেলের একটি বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্যের এমন দেশ থেকে আসে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এই দুটো দেশ থেকে আপনার জ্বালানি যদি বাংলাদেশে আসতে হয়, তাহলে এই মুহূর্তে সবচেয়ে ক্রিটিক্যাল জলপথ ইরানের হরমুজ প্রণালী হয়ে বাংলাদেশে আসতে হয়। কিন্তু সেখানে যুদ্ধ, সেখানে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। তাহলে আপনি কি বাঁচবেন? বাঁচবেন না। এই মুহূর্তে সেখানে অস্থিরতা মানেই বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া। আর এই পরিস্থিতি সামাল দিতেই বাংলাদেশ এখন ভারতের দিকে ঝুঁকছে। এর মধ্যে আসামের নোমালীগড় রিফাইনারি থেকে 5,000 টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আজকে আসার কথা। বিপিসি বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারতের কাছে বাড়তি ডিজেল আমদানির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। সংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারতের ওপর আমাদের নির্ভরতা কয়েক গুণ বেড়ে যাবে। ভারত জ্বালানি ক্ষেত্রে কিভাবে সুবিধাজনক অবস্থায় আছে একটু যদি আমি বলে নেই। ভারত এই মুহূর্তে তাদের জ্বালানি তেলের প্রায় 35% আমদানি করে হচ্ছে রাশিয়া থেকে। তারা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে, কিন্তু
এই যে বড় অংশ রাশিয়া থেকে, এই রাশিয়া থেকে আমদানি করার কারণে এই যে ইরানের যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী টাচ করতে হয় না। রাশিয়া তাদের তেলের একটি বড় অংশ কৃষ্ণ সাগরের নভরাস্কি বন্দর থেকে রপ্তানি করে এবং এই রুটটা হলো কৃষ্ণ সাগর হয়ে বসফরাস প্রণালী হয়ে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর হয়ে সুয়েজ খাল, লোহিত সাগর, আরব সাগর হয়ে ভারতে এসে পড়ে। মানে তাদের আর হরমুজ প্রণালী পর্যন্ত যেতে হয় না, কারণ হরমুজ প্রণালী হচ্ছে আরব সাগরের পূর্ব দিকে অবস্থিত। রাশিয়া আরেকটি বন্দর থেকে তাদের জ্বালানি তেল রপ্তানি করে, সেটি হচ্ছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বা প্রিমোর্স্ক বন্দর থেকে তেল আসলে সেটি আটলান্টিক মহাসাগর হয়ে সুয়েজ খাল দিয়ে ভারতে আসে, এটিও সরাসরি আরব সাগরে পৌঁছায়। 3 নম্বরে রাশিয়ার সুদূর পূর্বের কসমিনো বন্দর থেকে যদি তেল আসে তবে সেটি প্রশান্ত মহাসাগর হয়ে দক্ষিণ চীন সাগর এবং মালাক্কা প্রণালী হয়ে সরাসরি বঙ্গোপসাগরে বা ভারতের পূর্ব উপকূলে পৌঁছায়। এই রুটের সাথেও হরমুজ প্রণালীর কোনো সম্পর্ক নেই। হরমুজ প্রণালী শুধুমাত্র তখনই ব্যবহৃত হয় যখন কোনো জাহাজ সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার বা সংযুক্ত আরব আমিরাত থেকে তেল নিয়ে বের হয়। বাংলাদেশ কোথা থেকে আমদানি করে? সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে। বাংলাদেশের ধরা খাওয়াটা এখানে। বিপিসি বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারতের কাছে বাড়তি ডিজেল আমদানির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। সংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারতের ওপর আমাদের নির্ভরতা কয়েক গুণ বেড়ে যাবে। তথ্য বলছে 2024-25 অর্থ বছরে ভারত থেকে আমাদের পণ্য আমদানি হয়েছে $9.5 বিলিয়ন, যা তার আগের বছরের তুলনায় 6.17% বেশি। অদ্ভুত বিষয় হলো, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সাথে সম্পর্কের কিছুটা টানাপোড়েন থাকলেও বাণিজ্যে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। উল্টো ভারত থেকে আমদানি ব্যয়ের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি ছিল, প্রায় 7.83%। কিন্তু কেন এই প্রবৃদ্ধি? কারণ আমাদের মৌলিক চাহিদাগুলো যেমন তুলা এবং খাদ্যশস্যের বড় সরবরাহকারী হলো ভারত। তুলা আমদানির বৈশ্বিক সংকটে ভারত আমাদের ভরসা দিচ্ছে। এমনকি 2025 সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকেও ভারত থেকে সিরিয়াল বা খাদ্যশস্য আমদানি বেড়েছে 31.56%। এই তথ্যগুলোই প্রমাণ করে যে ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের বিকল্প খুঁজে পাওয়া আমাদের জন্য কতটা কঠিন। এখন আসা যাক একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। আমি শুরুতে একটু আভাস দিয়েছি যে পয়েন্টটি নিয়ে, কেন আমরা একে শেখ হাসিনা ইনিশিয়েটিভ বলছি। বর্তমান যে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল আসছে কিংবা আদানি পাওয়ার থেকে যে বিদ্যুৎ আসছে, এই মেগা প্রজেক্টগুলোর রূপকার ছিলেন শেখ হাসিনা। দূরদর্শী এই পরিকল্পনাগুলো করা হয়েছিল এই ভেবে যে যদি কখনো বৈশ্বিক সংকট বা মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হয় তবে যেন বিকল্প পথ খোলা থাকে। জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ভারতের সাথে পাইপলাইনের মাধ্যমে 1,80,000 টন ডিজেল আমদানির চুক্তি রয়েছে। এখন অতিরিক্ত আরও 50,000 টন আমদানির প্রস্তাব করা হচ্ছে। এছাড়া 2026 সালের লক্ষ্যমাত্রা অনুযায়ী IOCL বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কাছ থেকে পরিশোধিত জ্বালানি আমদানির বড় পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ খাতের দিকে তাকালে দেখা যায় আমাদের মোট চাহিদার 18% সরবরাহ করছে ভারত। আদানি পাওয়ার এবং G2G চুক্তির আওতায় যে বিদ্যুৎ আসছে তা আজ আমাদের গ্রিড সচল রাখছে। সমালোচকরা যাই বলুন না কেন, বর্তমান সংকটে শেখ হাসিনা ইনিশিয়েটিভগুলোই বাংলাদেশের জন্য রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে এবং ভারতের সহযোগিতায় আমাদের হয়তো শেষ পর্যন্ত রক্ষা করতে পারে। যেহেতু ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে, তাই মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশ ভারত থেকে তেল ও তুলা আমদানির সুযোগটা আরও বেশি নিতে পারে। এটি আমাদের তৈরি পোশাক শিল্পের জন্য এক বড় স্বস্তি। ভূ রাজনীতিতে আবেগের চেয়ে বাস্তবতার গুরুত্ব অনেক বেশি। মধ্যপ্রাচ্যের সংঘাত যেভাবে বাড়ছে তাতে খাদ্য ও জ্বালানি সংকট এড়ানো কঠিন হতে পারে।
এই কঠিন সময়ে ভারতের সাথে আমাদের এই নিবিড় বাণিজ্য সম্পর্ক এবং অতীতে নেওয়া শেখ হাসিনা সরকারের সেই দূরদর্শী অর্থনৈতিক পদক্ষেপগুলোই এখন আমাদের বড় শক্তি। ভারত আমাদের বন্ধু প্রতিবেশী এবং তাদের সাথে এই ইনিশিয়েটিভগুলোই হতে পারে আমাদের অর্থনীতির শেষ ভরসা। আমাদের উচিত হবে এই বাণিজ্যিক সম্পর্ককে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রেখে দেশের মানুষের জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আজকে বাস্তবতা এমন দাঁড়িয়েছে, আপনার ভারত বিরোধিতা ধোপে টিকবে না। আজকে শেখ হাসিনার অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন না। অর্থাৎ আমাদের সংকটে ভারত এবং শেখ হাসিনা ইনিশিয়েটিভই ঢাল হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।